বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। দ্বিতীয় ধাপে ইরানে ব্যাপক হামলার ঘোষণা ইসরায়েলের, মরণ কামড় দেওয়ার বার্তা, যুদ্ধবিরতির আহ্বান পুতিনের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো ভয়ঙ্কর টর্পেডো দিয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র, চূর্ণ বিচূর্ণ তেহরানের যুদ্ধজাহাজ, নীরব মৃত্যু বলে আখ্যা। ইসরায়েলকে গুড়িয়ে দিতে নতুন মিশনে ইরান, একের পর এক ছোড়া হচ্ছে ভয়ঙ্কর ক্লাস্টার বোমা, দিশেহারা তেল আবিব। ইরানে পাল্টা হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র, বাস্টার বোমের আঘাতে বিপর্যস্ত ইরানের মিসাইল বাংকার, দাবি মার্কিন কর্মকর্তার। ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে পাকিস্তান, সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে আটকা ইসলামাবাদ, দিল সতর্ক বার্তা। যুদ্ধের মধ্যে এবার পারমাণবিক মিসাইলের পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র, শেষ পর্যন্ত পারমাণবিক বোমা ব্যবহার নিয়ে উঠছে প্রশ্ন, পূর্ব পরিকল্পিত দাবি মার্কিন সেনাবাহিনীর। এবার ভয়াবহ মোড় নিয়েছে ইরান ও ইসরায়েল উত্তেজনা। শুক্রবার ইসরায়েলি সামরিক প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এক টেলিভিশন বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান এখন পরবর্তী ধাপে প্রবেশ করেছে। এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই পর্যায়ের মূল লক্ষ্য হল ইরান সরকারের ভিত দুর্বল করে দেওয়া এবং দেশটির সামরিক সক্ষমতাকে পুরোপুরি ধূলিসাৎ করা। শুক্রবার ভোরে তেহরানের নতুন করে বড় ধরনের হামলা হওয়ার পরপরই এই বক্তব্য সামনে আসে। এই শীর্ষ সামরিক কর্মকর্তা বলেন, ইরানের জন্য সামনে আরও কিছু সামরিক বিষয় অপেক্ষা করছে যা তিনি এখনই জনসম্মুখে প্রকাশ করতে ইচ্ছুক নন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী জামিরের এই মন্তব্য তেহরানের উপর সামরিক চাপ বহু গুণ বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই পরবর্তী ধাপ অঞ্চলটিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। জটিল থেকে জটিলতর হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি। হামলা পাল্টা হামলায় নিহত, আহত ও ধ্বংসাবশেষের সারি হচ্ছে দীর্ঘ। যুদ্ধের প্রভাব পড়ছে ভূ রাজনীতি সহ বৈশ্বিক অর্থনীতিতে। যুদ্ধে কেউ সমর্থন দিচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে, আবার কারো সমর্থন ইরানের পক্ষে। নানা দেশ দিচ্ছে নানা বার্তা। এবার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত থামাতে সাময়িক বিরতির আহ্বান জানিয়েছে রাশিয়া। এতে বেসামরিক মানুষের প্রাণহানি কমানো সম্ভব হবে বলে জানায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইরাকি সংবাদ মাধ্যম শাফাক নিউজ এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার এক বিবৃতিতে ল্যাভরভ সতর্ক করে বলেন, এই সংঘাত ছড়িয়ে পড়লে উপসাগরীয় দেশগুলো বড় ঝুঁকির মুখে পড়তে পারে। তিনি আরো বলেন, চলমান উত্তেজনা থেকে ইরানের কোনো লাভ হচ্ছে না। ল্যাভরভ যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, ওয়াশিংটন ইরানের সরকারকে ক্ষমতা থেকে সরাতে চাইছে এবং মনে করছে বর্তমান নেতৃত্বের অস্তিত্ব থাকার অধিকার নেই। এদিকে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ জানিয়েছেন, ইরান সংকট নিয়ে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে আলাদা কোনো দ্বিপক্ষীয় আলোচনা নেই। বিষয়টি নিয়ে কেবল আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে আলোচনা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে যেন একের পর এক চমক দেখাচ্ছে ইরান। এবার ইসরায়েলকে লক্ষ্য করে ভয়ঙ্কর ক্লাস্টার ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তেহরান। তেল আবিবের আকাশে দেখা যায় একসাথে ডজনকে ডজন বোমা পড়ছে। সাথে সাথে সাইরেন বাজানো হয়, সতর্ক করা হয় ইসরায়েলিদের যে যেখানে আছে তারা যেন নিরাপদ আশ্রয়ে চলে যায়। এরপরই ছুটাছুটি শুরু হয়ে যায়। ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় তেল আবিবের আকাশে বৃষ্টির মতো বোমা পড়ছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান তাদের দিকে ছোড়া কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার বোমা ওয়ারহেড ব্যবহার করেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে আকাশ থেকে একাধিক ছোট বিস্ফোরক মাটির দিকে আছড়ে পড়ছে। ধারণা করা হচ্ছে এগুলো ক্লাস্টার বোমার সাবমিউনিশন। এই ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড মাটির দিকে নামার সময় মাঝ আকাশেই খুলে যায়। এরপর এর ভেতর থেকে প্রায় 20টির মতো ছোট বিস্ফোরক ছড়িয়ে পড়ে। প্রতিটি সাবমিউনিশনে প্রায় 2.5 কেজি বিস্ফোরক থাকে এবং সেগুলো প্রায় 8 কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় ছড়িয়ে পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে ক্লাস্টার বোমা অত্যন্ত বিপজ্জনক অস্ত্র, কারণ এর অনেক সাবমিউনিশন বিস্ফোরিত না হয়ে মাটিতে পড়ে থাকতে পারে, যা পরে সাধারণ মানুষের জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। ফলে খুব সহজেই ইসরায়েলকে ছেড়ে দিচ্ছে না ইরান, এটা বলা যায়। একই সাথে ড্রোন হামলার ফুটেজও প্রকাশ করেছে তেহরান।
ইরান ইসরায়েল চলমান সংঘাত ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। যুদ্ধে আধুনিক নানা সমরাস্ত্রের ব্যবহার দেখছে বিশ্ব। একে অপরকে কাবু করতে এগুলোর ব্যবহার বাড়াচ্ছে যুদ্ধরত দেশগুলো। তারই ধারাবাহিকতায় ইরানের ভূগর্ভস্থ ব্যালিস্টিক মিসাইল লঞ্চার এবং নৌবাহিনীর ওপর হামলা আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন B-2 স্টেলথ বম্বার থেকে ইরানের অভ্যন্তরে লুকোনো ব্যালিস্টিক মিসাইলের মজুত রাখার লক্ষ্যবস্তুগুলোতে কয়েক ডজন 2000 পাউন্ডের বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করা হয়েছে। গত 72 ঘন্টায় রাজধানী তেহরান সহ ইরান জুড়ে প্রায় 200টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বম্বার বাহিনী। এর মধ্যে রয়েছে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সামরিক স্থাপনা। মার্কিন দাবি অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানের ফলে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা 90% এবং ড্রোন হামলা 83% কমে গেছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ হামলায় এখন পর্যন্ত 950 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ের 165 জন স্কুল ছাত্রী রয়েছেন বলে জানা গেছে। ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। গত 28 ফেব্রুয়ারির আগ্রাসন শুরুর পর দফায় দফায় গণহারে বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে অন্তত 180 শিশুসহ ইরানের 12 শতাধিক মানুষকে হত্যা করেছে। এর মধ্যে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানও। এমন পরিস্থিতিতেই পরমাণু অস্ত্রের মতো গণবিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালিয়েছে মার্কিন সেনারা। এয়ারফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ড বুধবার আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে দুটি পরীক্ষামূলক রি-এন্ট্রি ভেহিকেল সহ উৎক্ষেপণটি পরিচালিত হয়। উৎক্ষেপণের এর পরিকল্পনা কয়েক বছর আগে থেকেই করা হয়েছিল। এটি বিশ্বের বর্তমান পরিস্থিতির প্রতিক্রিয়ায় করা হয়নি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে প্রশান্ত মহাসাগরীয় সময় 3 মার্চ রাত 11টার দিকে মার্কিন বিমান বাহিনীর গ্লোবাল স্ট্রাইক কমান্ড পারমাণবিক ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করেন। LGM-30G মিনিটম্যান 3 নামের ব্যালিস্টিক মিসাইলটি মূলত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, যা 10,000-এরও বেশি দূরে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এটি পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে। এটি ডুমসডে মিসাইল বা প্রলয়ঙ্কারী ক্ষেপণাস্ত্র নামেও অধিক পরিচিত। তবে পরীক্ষার সময় এটি নিরস্ত্র ছিল তথা কোনো ইউরেনিয়াম ছিল না। পরীক্ষামূলক উৎক্ষেপণের পর এটি হাজার হাজার মাইল পথ অতিক্রম করে মার্শাল দ্বীপপুঞ্জের কোয়াজালিন অ্যাটলের একটি পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে পড়েছিল। এয়ারফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ডের পাবলিক অ্যাফেয়ার্স অফিসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি একটি দীর্ঘকাল ধরে চলে আসা ডেটা ভিত্তিক পরীক্ষা কর্মসূচির অংশ, যার অধীনে মিনিটম্যান 3 অস্ত্র ব্যবস্থার কার্যকারিতা, নির্ভুলতা ও নির্ভরযোগ্যতা যাচাই করতে 300টিরও বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে। 576তম ফ্লাইট টেস্ট স্কোয়াড্রনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ক্যারিরে বলেন, GT-255 এর মাধ্যমে ক্ষেপণাস্ত্রের বিভিন্ন উপাদানের মূল্যায়ন করা হয়েছে, যা দেশের পারমাণবিক ত্রয়ীর স্থলভিত্তিক অংশের প্রস্তুতি বাড়াবে। গ্লোবাল স্ট্রাইক কমান্ডের কমান্ডার জেনারেল SL ডেভিস জানান, পরীক্ষাটি উৎক্ষেপণ থেকে শুরু করে একাধিক লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানার সক্ষমতা নিশ্চিত করেছে। মার্কিন সাবমেরিন হামলার পর ইরানের আরেকটি যুদ্ধজাহাজ শ্রীলঙ্কার জলসীমার দিকে এগিয়ে যাচ্ছে। বুধবার যে জায়গায় ইরানি ফ্রিগেটটি ডুবিয়ে দেওয়া হয়েছিল সেদিকে অগ্রসর হচ্ছে যুদ্ধজাহাজটি। শ্রীলঙ্কার গণমাধ্যম বিষয়ক মন্ত্রী নালিন্দা জয়তিসা জানান, 100 জনেরও বেশি ক্রু বহনকারী দ্বিতীয় যুদ্ধজাহাজটি এখনও শ্রীলঙ্কার জলসীমার বাইরে অবস্থান করছে। আশঙ্কা করা হচ্ছে বুধবারের মতো এ জাহাজটিও সাবমেরিন হামলার শিকার হতে পারে। এর আগে বুধবার শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে মার্কিন সাবমেরিন হামলায় ইরানের একটি মাঝারি আকারের রণতরী ডুবে যায়। হামলায় অন্তত 87 জন নাবিক নিহত হন। এই ঘটনার মাধ্যমে মধ্যপ্রাচ্য যুদ্ধ বাইরের এলাকাতেও ছড়িয়ে পড়েছে। যুদ্ধজাহাজ ডুবে দেওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক জলসীমায় যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে তীব্র অনুতাপ করতে হবে। তিনি বলেন, জাহাজটি ভারতের নৌবাহিনীর অতিথি ছিল। একই সঙ্গে যুক্তরাষ্ট্র যে নজির স্থাপন করেছে তার জন্য তারা তীব্র অনুতপ্ত হবে বলেও কঠোর বার্তা দেন তিনি। পশ্চিম এশিয়ায় মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। দেশটির রেভলিউশনারি গার্ড বাহিনী এক বিবৃতিতে জানায়, চলমান সংঘাতের অংশ হিসেবে অন্তত 20টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে কুয়েত, বাহরাইন ও আরব আমিরাত রয়েছে। হামলায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তারা জানায়, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালানো হচ্ছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত শনিবার ইরানের
ইরানে হামলা চালায়। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় হামলা শুরু করে ইরান। আল জাজিরা জানিয়েছে বিস্ফোরণে কেঁপে উঠেছে কাতারের রাজধানী দোহা। দেশটিতে আবারও হামলা চালিয়েছে ইরান। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে। রাজধানীর দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর এ তথ্য জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়েছে, কাতারের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয়ভাবে আকাশে থাকা ক্ষেপণাস্ত্রগুলোকে আটকে দিতে সক্রিয় হয়েছে। তবে স্থানীয় সূত্র জানিয়েছে দোহার আকাশে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে সংকট সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে চীন বড় তেল শোধনাগারগুলোকে সাময়িকভাবে ডিজেল ও পেট্রোল রপ্তানি স্থগিত করতে বলেছে। বৃহস্পতিবার ব্লুমবার্গ নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। চীন মূলত অপরিশোধিত তেলের একটি বড় আমদানিকারক দেশ। অন্যান্য এশিয়ান বৃহৎ অর্থনীতির মতো চীনও জ্বালানি সরবরাহের জন্য হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল। বর্তমানে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ হলেও শুধুমাত্র চীনের জন্য এই পথ খোলা রেখেছে তেহরান। বাণিজ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী গত বছর সমুদ্রপথে চীনের সরাসরি অপরিশোধিত তেলের 57% এসেছে মধ্যপ্রাচ্য থেকে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, বেজিংয়ের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশনের কর্মকর্তারা তেল শোধনাগারগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তারা মৌখিকভাবে পরিশোধিত জ্বালানি রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শোধনাগারগুলোকে নতুন কোনো রপ্তানি চুক্তি না করা এবং ইতিমধ্যে চূড়ান্ত হওয়া চালান বাতিলের বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, তারা এই সিদ্ধান্তের বিষয়ে এখনও কিছু জানেন না। ব্লুমবার্গ জানিয়েছে, নিয়মিত জ্বালানি রপ্তানি করা চীনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পেট্রো চায়না, সিনোপ্যাক, সিএনওসি, সিনোকেম গ্রুপ এবং বেসরকারি শোধনাগার জেজিয়াং পেট্রোকেমিক্যাল। স্থগিতের নির্দেশনা নিয়ে বার্তা সংস্থা এএফপি এই কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করেছিল, তবে এই বিষয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করছে তারা ইরানের আকাশ সীমার কিছু অংশে কার্যত শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। ফলে তাদের যুদ্ধ বিমান ইচ্ছামতো লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারছে। পাশাপাশি তারা গোয়েন্দা ক্ষেত্রেও এক ধরনের আধিপত্য দেখিয়েছে, যার ফলে একাধিক ইরানি শীর্ষ নেতাকে খুঁজে বের করে হত্যা করা সম্ভব হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এর পেছনের কৌশল কি? এই অভিযান শুরু হয় সরাসরি বোমা বা বিমান হামলা দিয়ে নয়, বরং সাইবার আক্রমণ দিয়ে। ইরানের কম্পিউটার ও যোগাযোগ ব্যবস্থায় আঘাত হানতে একসঙ্গে কাজ করে মার্কিন সাইবার কমান্ড, মার্কিন স্পেস কমান্ড এবং ইসরায়েলের হ্যাকার দল। সাধারণভাবে বলতে গেলে প্রথমেই ইরানের যোগাযোগ ব্যবস্থা দুর্বল করে দেয়া হয়। ফলে সেনাবাহিনী বা সরকার ঠিকভাবে বুঝতে পারছিল না কোথায় কি ঘটছে। কমান্ড দেয়া, তথ্য আদান প্রদান করা বা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাধাগ্রস্ত হয়। আর এই সুযোগেই মার্কিন বাহিনী বিভিন্ন স্থানে শীর্ষ নেতাদের উপর একযোগে হামলা চালায়। এই লক্ষ্যভিত্তিক হামলার পেছনে ছিল দীর্ঘমেয়াদী গোয়েন্দা নজরদারি। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ এবং মোসাদ সহ অন্যান্য সংস্থা কয়েক মাস ধরে ইরানি কর্মকর্তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছিল। বিশ্লেষকদের মতে এটি সম্ভব হয়েছে দুইভাবে: ইরানের কমিউনিকেশন সিস্টেমে দীর্ঘদিন প্রযুক্তিগত অনুপ্রবেশ এবং স্থলভাগে মানব গোয়েন্দা নেটওয়ার্ক। আর এ ফলাফলও যথেষ্ট প্রভাবশালী হয়। নিহতদের মধ্যে ছিলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা মন্ত্রী এবং বিপ্লবী গার্ডের প্রধান। এছাড়া হামলায় ইসরায়েলের নেতৃত্ব থাকার কথাও বলা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, প্রথম আঘাতে তারা ইরানের কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাইট ও গোয়েন্দা অবকাঠামো লক্ষ্য করেছে। জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কিং এক বিবৃতিতে জানিয়েছে, এর উদ্দেশ্য ছিল ইরানিদের বিস্মিত ও বিভ্রান্ত করা, অর্থাৎ সামরিক প্রতিক্রিয়া জানানোর আগে নেতৃত্ব কাঠামোকে পঙ্গু করে দেয়া। খবর রয়েছে, ইরান সম্ভবত লক্ষ্যভিত্তিক হত্যার ঝুঁকি সম্পর্কে সচেতন ছিল। কর্মকর্তাদের মৃত্যুর ক্ষেত্রে বিকল্প উত্তরসূরি মনোনীত করতে বলা হয়েছিল এবং তাদের পরিচয় গোপন রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তবু বিস্ময়করভাবে 28 ফেব্রুয়ারি সকালে শাসন ব্যবস্থার কয়েকজন জ্যেষ্ঠ ব্যক্তি বৈঠকে উপস্থিত ছিলেন। এ কারণে হামলায় একাধিক শীর্ষ ব্যক্তির মৃত্যু সম্ভব হয়েছে। নেতৃত্বের উপর আঘাত স্বল্পমেয়াদে ইরানের প্রতিক্রিয়ার সমন্বয় কঠিন করে তুলতে পারে, তবে ঝুঁকিও রয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা কি পুনর্নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী চলছে, নাকি স্থানীয় কমান্ডারদের নিজের উদ্যোগে, নাকি এখনো কার্যকর কোনো কেন্দ্রীয় কমান্ড রয়েছে? এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর নেই।
যুদ্ধ শুরুর আগে সিআইএ এর একটি মূল্যায়নে বলা হয়েছিল, যদি সর্বোচ্চ নেতাকে অপসারণ করা হয় তাহলে বিপ্লবী গার্ডে কট্টরপন্থীরা আরো ক্ষমতা পেতে পারে। নতুন নেতৃত্বের সামনে মূল প্রশ্ন হবে, ইরান কি যুদ্ধ চালিয়ে যাবে নাকি আলোচনায় গিয়ে মার্কিন দাবির কিছু বা সব মেনে নিয়ে শাসন ব্যবস্থা টিকিয়ে রাখবে। তবে যদি ধারাবাহিকভাবে নেতাদের হত্যা চলতে থাকে তাহলে আলোচনার সুযোগ সংকুচিত হয়ে যাবে। ইতিহাস বলছে শুধু বিমান বা সামরিক শক্তি দিয়ে কোনো দেশের সরকার সরাসরি বদলানো সম্ভব নয়। আর যুক্তরাষ্ট্র মাটিতে সেনা পাঠানোর ইচ্ছা প্রকাশ করেনি। তবে জানুয়ারিতে বিক্ষোভ দমনের পর যদি নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামো দুর্বল বা সরিয়ে দেয়া হয় তাহলে বিদ্রোহের সম্ভাবনা বাড়তে পারে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে বিদ্রোহের আহ্বান জানিয়েছেন এবং অস্ত্র সমর্পণকারী নিরাপত্তা সদস্যদের জন্য দায় মুক্তির কথাও বলেছেন। তবে ইরানের শাসক গোষ্ঠী দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছেন এবং তারা টিকে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন, এমনটাই ধারণা বিশ্লেষকদের। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার এখন শাসন ব্যবস্থার কাঠামোকে যতটা সম্ভব দুর্বল করা। এতে পরিবর্তন আসতে পারে, তবে তার মূল্য দিতে হতে পারে ইরানি জনগণকেই। স্বল্প মেয়াদে এই কৌশল সুবিধা দিতে পারবে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি ইরানের ভেতরে আরো কট্টরপন্থী নেতৃত্বের উত্থান, অস্থিতিশীলতা কিংবা দীর্ঘস্থায়ী সংঘাতের ঝুঁকিও তৈরি করতে পারে। তাই প্রশ্ন হলো, এই লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড কি শাসন পরিবর্তনের পথ খুলে দিবে নাকি আরো অনিশ্চয়তা ও সহিংসতার জন্ম দিবে? ইরানের 150টিরও বেশি শহরে হামলা করে সহস্রাধিক প্রাণ কেড়ে নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও ইসরায়েল জুড়ে 19 দফা আঘাত করেছে তেহরান। এমন অবস্থায় যার যার অবস্থান স্পষ্ট করছে ইউরোপ, রাশিয়া, চীন সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, ইরানের হামলা থেকে বাঁচতে উপসাগরীয় দেশগুলোকে আকাশ প্রতিরক্ষা সহায়তা পাঠানোর পরিকল্পনা করছে ইতালি। তিনি বলেন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির মতো ইতালিও উপসাগরীয় দেশগুলোকে সহায়তা পাঠাতে চায়, বিশেষ করে প্রতিরক্ষা খাতে, আরও নির্দিষ্ট করে বলতে গেলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। তিনি আরও বলেন, এটি শুধু বন্ধুত্বপূর্ণ দেশ হওয়ায় নয়, সবচেয়ে বড় কারণ হলো ওই অঞ্চলে হাজারো ইতালীয় নাগরিক বসবাস করছেন এবং প্রায় 2000-এর বেশি ইতালীয় সেনা সেখানে মোতায়েন রয়েছে। আমরা তাদের সুরক্ষা দিতে চাই এবং এটি দিতে আমরা বাধ্য। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ ঘোষণা করেছেন, জরুরি পরিস্থিতি মোকাবিলায় অস্ট্রেলিয়ার সামরিক সম্পদ মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তিনি জানান, সরকার অঞ্চলটিতে 6টি ক্রাইসিস রেসপন্স টিম পাঠিয়েছে। তিনি বলেন, এই সপ্তাহের শুরুর দিকেই আমাদের বিকল্প পরিকল্পনার অংশ হিসেবে সামরিক বাহিনী মোতায়েন করেছি। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি। অস্ট্রেলীয় সম্প্রচার মাধ্যম SBS নিউজ জানিয়েছে, 2টি সামরিক বিমান ইতোমধ্যে সেখানে পাঠানো হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সুরে সুর মিলিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও। যদিও প্রথমে তিনি বলেছিলেন ইরানে মার্কিন হামলা অবৈধ, তবে এবার সুর পাল্টে বললেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হওয়া উচিত নয়। তিনি আরও বলেন, আমরা স্বীকার করি বর্তমানে সংঘাত ছড়িয়ে পড়ছে, তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে বেসামরিক, নাগরিক ও অবকাঠামোর উপর হামলা বন্ধ করতে হবে। এগুলো যুদ্ধবিরতির জন্য অপরিহার্য শর্ত। এদিকে এই সংঘাতের জন্য ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ইরানকে দায়ী করেছেন। তার ভাষায়, ইরান ধীরে ধীরে এমন এক অবস্থানের দিকে যাচ্ছে যেখানে এটি ন্যাটো এর সদস্য ইউরোপীয় দেশগুলোর জন্য হুমকি হিসেবে দেখা দিতে পারে। তিনি বলেন, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইউরোপের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ঝুঁকি সৃষ্টি করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত নিশ্চিত করা যে ইরান আর কোনো হুমকি তৈরি করতে পারবে না। রুটে একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে তেহরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করার প্রচেষ্টার পক্ষে সমর্থনও প্রকাশ করেছেন, যদিও তিনি উল্লেখ করেছেন ন্যাটো এই অভিযানে সরাসরি অংশ নিচ্ছে না। রাশিয়ার হামলায় এমনিতেই নাজেহাল ইউক্রেন। এর মধ্যেই মধ্যপ্রাচ্যকে সহায়তার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষায় মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকে সহায়তা দিতে তার দেশ বিশেষজ্ঞ পাঠানোর পরিকল্পনা করছে। এ বিষয়ে ইউক্রেন বর্তমানে একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করছে।
ইউরোপের বিভিন্ন দেশ যখন মধ্যপ্রাচ্যের সহায়তায় এগিয়ে আসছে, তখন রাশিয়া ও চীন কেন ইরানের সহায়তায় এগোচ্ছে না, এমন প্রশ্ন ওঠার পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, চলমান যুদ্ধে ইরান রাশিয়ার কাছে অস্ত্র সরবরাহের কোনো অনুরোধ করেনি। গত বছর রাশিয়ার সঙ্গে 20 বছরের একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই করে ইরান। রাশিয়া বর্তমানে ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেহরে 2টি নতুন পারমাণবিক ইউনিট নির্মাণ করছে। এছাড়া ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে শাহেদ ড্রোনও সরবরাহ করেছিল। তবে ইরানের বিপদে এখন রাশিয়া নিশ্চুপ। ইরানের ওপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় বেইজিং তীব্র ক্ষোভ প্রকাশ করলেও নিজেদের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিচ্ছে চীন। বিশ্লেষকদের মতে তেল আমদানিতে বিঘ্ন ঘটলেও ওয়াশিংটনের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে দীর্ঘদিনের মিত্র ইরানকে সহায়তা করার ঝুঁকি নেবে না চীন। সামনেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী আগামী 31 মার্চ থেকে এই সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। ইউরেশিয়া গ্রুপের চীন বিষয়ক পরিচালক ড্যান ওয়াং এএফপি কে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরান থেকে তেল আমদানিতে বড় কোনো বাধা সৃষ্টি না করে, তবে ট্রাম্প শি বৈঠক ভেস্তে যাওয়ার তেমন সম্ভাবনা নেই। তিনি বলেন, বেইজিং ইরানকে কৌশলগত অংশীদার হিসেবে দেখে, সামরিক মিত্র হিসেবে নয়। এছাড়া উপসাগরীয় অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক চীনকে সরাসরি ইরানের পক্ষে সামরিক সহায়তা থেকে বিরত রাখছে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এখনই বন্ধের আহ্বান জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, চলুন এই যুদ্ধ এখনই বন্ধ করি। নেপাল 8 সেপ্টেম্বর 2025। কাঠমান্ডুর রাস্তায় জেনজি বিক্ষোভকারীরা পরিবর্তনের দাবিতে নেমে আসে। টিয়ার গ্যাস আর প্রাণঘাতী গুলির মুখে পড়ে তারা। কয়েক ঘন্টার মধ্যে নিজ দেশের নিরাপত্তা বাহিনীর গুলিতে 19 নেপালি তরুণের মৃত্যু হয়। ক্ষোভের আগুন জ্বলে ওঠে দ্বিতীয় দিনে। এবার এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাস্তায় ধারণ করা 4000-এরও বেশি ভিডিও এবং ফাঁস হওয়া পুলিশের একটি এক্সক্লুসিভ রেডিও রেকর্ডের ভিত্তিতে বিবিসি আই নেপালের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে নাটকীয় 2 দিনের ফরেনসিক বিশ্লেষণ করেছে এবং উদ্ঘাটন করেছে কিভাবে গুলি চালানো হয়েছিল, কে নির্দেশ দিয়েছিল। যে ক্ষোভের ফলে নেপালের সরকার পতন হয়েছিল, তার শুরুটা রাস্তায় না, বরং শুরু হয়েছিল সামাজিক মাধ্যমে। দুর্নীতি ও স্বজনপ্রীতিতে বিরক্ত জেন জি অভিজাত রাজনীতিবিদদের অতিবিলাসী জীবনযাপনকে কটাক্ষ করে নেপো বেবি হ্যাশট্যাগ ব্যবহার করছিল। বাড়তে থাকা অসন্তোষ দমন করতে প্রধানমন্ত্রী কেপি ওলির সরকার এক কঠোর সিদ্ধান্ত নেয়। Now, in news from Nepal, the country has cracked down on a number of social media platforms, including Facebook, YouTube, Instagram. কিন্তু দমে না গিয়ে ভার্চুয়াল মেসেজিং প্ল্যাটফর্ম ডিসকর্ড ব্যবহার করে পুনরায় সংগঠিত হয় জেনজি বিক্ষোভকারীরা। 8 সেপ্টেম্বরের মধ্যে তারা কাঠমান্ডুর পথে নেমে আসে। পুলিশ ধারণা করেছিল 3000-এর মতো লোক হবে, কিন্তু বাস্তবে এর চেয়ে বহু গুণ বেশি মানুষ রাস্তায় বেরিয়ে আসে। পুলিশ খুব দ্রুতই প্রচণ্ড চাপে পড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে, আর বিক্ষুব্ধ জনতা নেপালের সংসদ ভবনের মূল ফটকের দিকে এগিয়ে যেতে থাকে। 11:58 বিক্ষোভকারীরা মুখোমুখি হয় সশস্ত্র পুলিশের। কিছু বিক্ষোভকারী সংসদ ভবন কমপ্লেক্সের ভেতরে ঢুকে পড়ে। 12:30 কারফিউ আদেশ জারি করা হয়। জনসমাগম এখন নিষিদ্ধ। কিন্তু কারফিউতে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। গেস্ট হাউসে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত অফিসাররা রেডিওতে সাহায্য চায়, ঊর্ধ্বতনদের কাছে অনুমতি চায় সরাসরি গুলি চালানোর। আমরা এটা জানি কারণ সেদিনকার পুলিশের রেডিও লগের একটি ফাঁস হওয়া নথি বিবিসির হাতে এসেছে। এই নথি আগে কখনো প্রকাশ হয়নি। এতে দেখা যায় ঠিক 12:40 বল প্রয়োগের অনুমতি দেওয়া হয়। এর অল্প সময়ের মধ্যেই বিক্ষোভকারীরা গুলিবিদ্ধ হতে থাকে। সংসদ কমপ্লেক্সের কোনায় আমরা দেখতে পাই এক যুবককে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় সরিয়ে নেওয়া হচ্ছে। তার নাম বিনোদ মহারাজন। এটি ছিল প্রথম প্রাণহানির ঘটনা। ডিসকর্ডের মাধ্যমে গুলি চালানোর খবর ফোনে ফোনে ছড়িয়ে পড়ে,
আর রাস্তায় বিক্ষোভ তীব্র ক্রোধে পরিণত হয়। পুলিশ চাপে পড়ে যায়। গেটের বাইরে একদল পুলিশকে কোণঠাসা করে ফেলা হয়। 4 মিনিট ধরে এখানে নাজেহাল হয় তারা। দুপুর 12:40 পুলিশের আতঙ্কিত অবস্থার কথা আমরা রেকর্ডে দেখতে পাই। পুলিশের রক্ত ঝরছে, মারা যেতে পারে, মূল গেটে গুলি চালানো লাগতে পারে। উত্তরটি ছিল স্পষ্ট। নিরাপত্তা নিশ্চিত করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালান। কয়েক মিনিটের মধ্যেই গুলিবিদ্ধ হয় 27 বছর বয়সী কমল গিমিরে। 1:48 আমরা তাকে রাস্তার বিপরীত দিকে দেখতে পাই। এই দৃশ্য কমলের নিজের ফোনে ধারণ করা। তার ভিডিওতে একদল পুলিশ কর্মকর্তাকে দেখা যায়, অন্তত 2 জনের হাতে হ্যান্ডগান। এরপর কমল সামনের সারি থেকে সরে যেতে শুরু করে। তার ক্যামেরায় ধরা পড়ে এই ব্যক্তি পুলিশের দিকে পাথর ছুঁড়ছে, এবং ঠিক এই মুহূর্তে কমল মাটিতে লুটিয়ে পড়ে। এই ঘটনার আরেকটি দৃশ্য আমরা পেয়েছি। এখানে কমল, পাথর ছোঁড়া সেই ব্যক্তি এবং কমলকে গুলি করার মুহূর্ত। তার মেডিকেল রিপোর্টে বলা হয়েছে যে গুলিটি তার বাম হাতের নিচ দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। গুলির সুনির্দিষ্ট গতিপথ জানা না গেলেও কোন দিক থেকে এসেছে সেটা বোঝা যায়। এটি সেই একই পুলিশ দলের দিকে নির্দেশ করে যাদের কমল গিমিরে একটু আগেই ভিডিও করছিল। গুলিটি তার মেরুদণ্ডের খুব কাছে দিয়ে ঘেঁষে বেরিয়ে যায়। সে প্রাণে বেঁচে যায়। কিন্তু পরে যাদেরকে গুলি করা হয় তারা এতটা ভাগ্যবান ছিল না। দুপুর 1:53 দেখা যায় 22 বছর বয়সী রাশিক খাতিওয়ারাকে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে, বুকে গুলিবিদ্ধ অবস্থায়। সে আর বাঁচেনি। কয়েক মিনিট পর 24 বছর বয়সী সুলভ রাজ শ্রেষ্ঠার মাথার পেছনে গুলি লাগে। বিক্ষোভকারীরা তার মরদেহ সংসদের গেটে নিয়ে যায় এবং জাতীয় পতাকা দিয়ে ঢেকে দেয়। সে দৃশ্য দেখছিল আরেক তরুণ, 17 বছর বয়সী শ্রিয়াম চলাগাই, এখনও স্কুল ইউনিফর্ম পরা। 6 মিনিট পর চৌরাস্তার মোড়ে তাকে আবার দেখা যায়। তার সামনে ক্ষুব্ধ একদল বিক্ষোভকারী পুলিশের দিকে পাথর আর লাঠি ছুঁড়ছে, কিন্তু শ্রিয়াম সেখান থেকে ঘুরে গিয়ে মোড়ের দিকে ফিরে যায়। এগুলোই ছিল তার নেওয়া শেষ কয়েক কদম। একটু পরেই অন্য একটি ফোনে ধারণ করা হয় আরেকটি দৃশ্য, যা নেপাল জুড়ে ভাইরাল হয়ে যায়। মাথার পেছনে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় শ্রিয়ামকে রাস্তা পার করে নিয়ে যাওয়া হয়। উপস্থিত লোকজন তাকে অ্যাম্বুলেন্সে তোলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। যখন ন্যাশনাল ট্রমা সেন্টারে তাকে নিয়ে যাওয়া হয় তখন সে আর বেঁচে নেই। ভবনের বাইরে সেদিন গুলিতে নিহতদের মধ্যে সেই ছিল সবচেয়ে কম বয়সী। এর পরের ব্যক্তি যে প্রাণ হারায় তিনি যোগেন্দ্র নিউপানে। মাত্র কয়েক কদম দূরেই সে গুলিবিদ্ধ হয়। এবার আমাদের কাছে স্পষ্ট প্রমাণ আছে, যখন যোগেন্দ্র পড়ে যায় তখন গুলি ছোড়া হচ্ছিল সংসদ ভবনের প্রাঙ্গণের ভেতর থেকে। গুলি চলার মাত্র 90 সেকেন্ড আগে ব্লগার নিষেধ দাহাল তার ক্যামেরা ঘোরান সংসদ প্রাঙ্গণের দিকে। একটু লক্ষ্য করুন পুলিশ সদস্যদের এই দলটির দিকে। ঠিক 2:21 তারা সংসদ ভবনের প্রাচীরের দিকে এগিয়ে যায়। কয়েক সেকেন্ড পরই শোনা যায় 7টি গুলির শব্দ। যোগেন্দ্রকে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ক্যামেরার এই অ্যাঙ্গেল থেকে বোঝা যায় না কে গুলি করেছে, কিন্তু একই মুহূর্তের আরেকটি ক্লিপ ফুটপাতের একটু অন্য দিক থেকে ধারণ করা হয়েছিল। প্রথমে দেখলে মনে হবে এখানে কোনো প্রমাণ নেই, কিন্তু ফুটেজ জুম ইন করে একটু ভালোভাবে লক্ষ্য করলে পরিষ্কারভাবে গুলি চলতে দেখা যাচ্ছে। এটাই আমাদের পাওয়া সবচেয়ে স্পষ্ট প্রমাণ যে নিরস্ত্র বিক্ষোভকারীদের সংসদ প্রাঙ্গণের ভেতর থেকে গুলি করা হয়েছে। বিক্ষোভকারীরা যেভাবে পারছিল আড়াল হওয়ার চেষ্টা করছিল, কিন্তু আঘাত থেকে যোগেন্দ্রের মৃত্যু হয়। তার বয়স ছিল 24। সরকারি হিসেবে 8 সেপ্টেম্বরের বিক্ষোভে 19 জন নেপালি তরুণ নিহত হন। আমরা যাদের ঘটনা পর্যালোচনা করেছি তাদের কেউই কোনো সহিংসতায় জড়িত ছিল না। তাহলে কিভাবে পুলিশ নিজেদের নাগরিকদের ওপর গুলি চালালো? পুলিশের সূত্র ও ফাঁস হওয়া ট্রান্সক্রিপ্ট অনুযায়ী পুলিশের রেডিওতে নির্দেশটি এসেছিল কল সাইন কিলো 1 থেকে, কিন্তু প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি দেন তার ঊর্ধ্বতন কর্মকর্তা, কল সাইন পিটার 1। Curfew already in place.
No further need to obtain permission. Deploy necessary force. পিটার ওয়ান ছিলেন চন্দ্রকুবের খাপুং, নেপালের সবচেয়ে সিনিয়র অফিসার, পুলিশের মহাপরিদর্শক। তিনি দায় অস্বীকার করেছেন। নেপাল পুলিশ আমাদের জানিয়েছে যে বল প্রয়োগের সিদ্ধান্ত নেপালের প্রধান নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে গঠিত একটি কমিটি থেকে এসেছে। তারা বলছে কমিটির সিদ্ধান্তের আগে আইজিপি খাপুং বল প্রয়োগের আদেশ জারি করেননি। অন্যান্য পুলিশ কর্মকর্তারা গোয়েন্দা, প্রশিক্ষণ এবং নির্দেশনায় ব্যর্থতার কথা স্বীকার করেছেন। পুলিশকে সহযোগিতা করতে ব্যর্থতার জন্য তারা সেনাবাহিনীকেও দোষারোপ করেন। কিন্তু যা হয়েছে তা তাদেরকে এখনও তাড়া করে বেড়াচ্ছে। পরদিন 9 সেপ্টেম্বর বিক্ষোভকারীরা আবার রাস্তায় নেমে আসে। দ্বিতীয়বারের মতো কারফিউ জারি করা হয়, কিন্তু এতে জনরোষ থামে না। জনতার ভিড় ধীরে ধীরে উন্মত্ত মবের রূপ নেয়। টার্গেট করা হয় পুলিশ, রাজনৈতিক নেতাদের বাড়িঘর, সরকারি স্থাপনা, এমনকি বেসরকারি মালিকানাধীন সম্পত্তিও, যাদেরকে ক্ষমতার কাছাকাছি বলে মনে করা হয়। চাপের মুখে বিপর্যস্ত পুলিশকে নির্দেশ দেওয়া হয় নিজেদের নিরাপত্তাকেই অগ্রাধিকার দিতে। 2 नम्बरमा आफ्नो हतियारहरू आफ्नो हतियार, त्यसपछिबाट आएर सन्तार सेट, त्यसपछिबाट भेहिकलहरू र आफ्नो सेफ्टी, आफ्नो टोलीको सेफ्टी गर्ने, यति हो। यति दुईटा कुरा मेन प्रायोरिटीमा राखेर काम गर्ने। অরক্ষিত অবস্থায় নেপালের সংসদ ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। সন্ধ্যা নামার আগেই থানাগুলিতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। সিংহ দরবার এক ঐতিহাসিক প্রাঙ্গণ, যেখানে বেশিরভাগ সরকারি মন্ত্রণালয় ছিল, এমনকি সুপ্রিম কোর্টেও। यो चलाएको मैले हो, यो नेपाल हाम्रो हाम्रो यो नेपाल कसैले केही गर्न सक्दैन। অবশেষে রাত 9টায় সেনাবাহিনী হস্তক্ষেপ করে শৃঙ্খলা প্রতিষ্ঠা করে, যা এখনো বহাল আছে, এবং একজন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে নিয়োগ দেওয়া হয়। তার দায়িত্ব নতুন নির্বাচন আয়োজন এবং 8 ও 9 সেপ্টেম্বরের সহিংস পরিস্থিতির তদন্ত নিশ্চিত করা, যা এখনো চলমান। এই তদন্তের কেন্দ্রে একটি মৌলিক প্রশ্ন রয়েছে: এসব হত্যাকাণ্ডের দায় কার, যার ফলে দেশজুড়ে দাবানল ছড়িয়ে গেল? ইতোমধ্যে চেইন অফ কমান্ডের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একে অপরকে দোষারোপ করছেন। আমাদের সূত্র বলছে, প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি এসেছিল নেপালের শীর্ষ পুলিশ কর্মকর্তা চন্দ্রকুবের খাপুংয়ের কাছ থেকে। কল সাইন পিটার ওয়ান। অন্যদিকে পুলিশ বলছে সিদ্ধান্তটি এসেছিল জেলা নিরাপত্তা কমিটি থেকে, যার নেতৃত্বে ছিলেন চিফ ডিস্ট্রিক্ট অফিসার ছাবিলাল রিজাল দায় অস্বীকার করেছেন। এমনকি সাবেক প্রধানমন্ত্রী কেপি ওলিও দায় স্বীকার করতে রাজি না। পুলিশ ও রাজনীতিবিদরা যখন একে অপরের দিকে দায় চাপাচ্ছেন, তখন নিহতদের পরিবার আপনজন হারানোর শোকে ডুবে রয়েছে, যেমন শ্রিয়ামের মা। सबै सपना सुरै भयो। उनीहरूको लागि त एउटा विद्यार्थी गयो, हाम्रो लागि त एउटा संसारै गयो। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।